আজ আমরা ক্লাস 12 তৃতীয় সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞানের চতুর্থ অধ্যায় জাতি গঠনের প্রতিবন্ধকতা সমূহের 2 নম্বর ক্লাস করব এবং আজকের ক্লাসে আমরা মূলত আলোচনা করব দেশীয় রাজ্যগুলির অন্তর্ভুক্তিকরণ নিয়ে। তো চলো শুরু করা যাক। শুরু করার আগে বলে রাখি, এখনো পর্যন্ত দা পলিটি গুরুর ফ্যামিলিতে যদি যুক্ত না হয়ে থাকো সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যাও আর বন্ধুদের কাছে শেয়ার করতে একদম ভুলো না। তো আজকে আমাদের আলোচনার বিষয় কি? আজকে আলোচনার বিষয় হচ্ছে ভারতের বিভিন্ন দেশীয় রাজ্য সম্পর্কে আমরা জানবো। তারপরে দেশীয় রাজ্যগুলি ভারতে অন্তর্ভুক্ত করার প্রয়োজনীয়তা কি ছিল, তারপরে দেশীয় রাজ্য অন্তর্ভুক্তকরণের সমস্যা দেখব, তারপরে বল্লভভাই প্যাটেলের ভূমিকা দেখব, অর্থাৎ তিনি এই দেশীয় রাজ্যগুলোকে ভারতে অন্তর্ভুক্ত করার ক্ষেত্রে কি ভূমিকা পালন করেছিলেন। তারপরে দেখব দেশীয় রাজ্য অন্তর্ভুক্তির পদ্ধতি, অর্থাৎ কোন পদ্ধতিতে এই দেশীয় রাজ্যগুলি ভারতে অন্তর্ভুক্ত করা হয়েছিল। আর সর্বশেষে জম্মু কাশ্মীর, মণিপুর এবং হায়দ্রাবাদ কিভাবে ভারতভুক্তি হলো সেই জিনিসগুলো দেখব। ওকে, দেখো ভারত যখন তখন ভারতে সাধারণত দুই ধরনের রাজ্য ছিল। একটা হচ্ছে প্রিন্সলি স্টেট বা দেশীয় রাজ্য, আরেকটা হচ্ছে ব্রিটিশ শাসিত রাজ্য। একটা কি দেশীয় রাজ্য আর একটা হচ্ছে ব্রিটিশ শাসিত এলাকা বা রাজ্য আমরা বলতে পারি। এখন কথা হচ্ছে ব্রিটিশ শাসিত রাজ্য কোনগুলো? যেগুলোতে ব্রিটিশ সরকার সরাসরি শাসন করত, অর্থাৎ সেখানকার শাসন ব্যবস্থা পুরোপুরি নিজের কন্ট্রোলে নিয়েছিল। আর দেশীয় রাজ্য কোনটা? যেগুলোতে কোনো রাজা শাসন করত। হ্যাঁ, এক্ষেত্রে ইংরেজ সরকারকে তাদের ট্যাক্স দিতে হতো। এছাড়া দেশীয় রাজ্যের যে রাজা হবে সেই রাজাকে আনুগত্য স্বীকার করতে হতো ব্রিটেনের রানীর। আর যদি আনুগত্য স্বীকার না করতো তখনই ব্রিটিশ শাসিত রাজ্য হয়ে যেত, মানে ওকে আক্রমণ করে ও নিজের আন্ডারে পুরোপুরি নিয়ে নিত। অর্থাৎ এই যে সমস্ত দেশীয় রাজ্য ছিল ওখানকার রাজারা শাসন করত এবং ব্রিটিশ সরকারের সঙ্গে চুক্তি ছিল, দেখো আমরা এখানে শাসন করব, তোমরা নিয়মিত ট্যাক্স ম্যাক্স পেয়ে যাবে, তোমরা যা বলবে আমরা তাই শুনবো, এরকম। বোঝা গেল? বলা হয় যখন স্বাধীনতা পাই আমাদের ভারতবর্ষ, তখন ভারতবর্ষে প্রায় 600টির কাছাকাছি দেশীয় রাজ্য ছিল। কেউ কেউ এর সংখ্যা হিসেবে বলে 562টি ছিল, আবার কেউ কেউ বলে না 565টি দেশীয় রাজ্য ছিল, আবার কেউ কেউ 601টির কথা বলে। তো আমরা বলতে পারি প্রায় 600র কাছাকাছি দেশীয় রাজ্য ছিল, কিন্তু তোমরা বেশিরভাগ বইতে 565 পাবে। ওকে, যে দেশীয় রাজ্যের কত সংখ্যা ছিল। তোমাদের অপশান যেমন আসে সাধারণত হয় অপশান দেবে 565 অথবা প্রায় 600টি, এরকম একটা দেবে। ওকে, যদি এই কোশ্চেনটা আসে যে কয়টি দেশীয় রাজ্য ছিল। এবং বলা হয় এই দেশীয় রাজ্যগুলো পুরো ভারতের মোট জমির প্রায় 40 থেকে 48% জায়গা জুড়ে ছিল এবং যার জনসংখ্যা প্রায় ছিল 9 কোটির কাছাকাছি এই সমস্ত দেশীয় রাজ্যের। যাই হোক, এটা তো একটা বেসিক জানলাম যে দেশীয় রাজ্যের অবস্থা কি ছিল, সেই সময় রাজারা শাসন করতো, তাই না? কিন্তু 1947 সালে যখন ভারত যখন স্বাধীন হয় এবং ওই যে ব্রিটিশরা যে ভারতের স্বাধীনতা আইন পাশ করে 1947 সালে, সেই আইনে এই দেশীয় রাজ্যগুলো সম্পর্কে কিছু বলা হয়। যেরকম 1 নম্বর বলা হয় যে 1947 সালে 15ই আগস্ট ভারত যখন স্বাধীন হবে তখন দেশীয় রাজ্যগুলির সঙ্গে ব্রিটিশ সরকারের যে সমস্ত চুক্তি হয়েছিল এবং ব্রিটিশদের যে আধিপত্য ছিল কিছুটা, অর্থাৎ দেশীয় রাজ্যের রাজাগুলোর যে ব্রিটিশদের রানীর কাছে আনুগত্য স্বীকার করতে হতো, সেই সমস্ত চুক্তি, সেই সমস্ত আধিপত্য সমস্ত কিছু শেষ হয়ে যাবে এবং দেশীয় রাজ্যের রাজারা তাদের সিদ্ধান্ত স্বাধীনভাবে নিতে পারবে। তো এক্ষেত্রে তাদের সামনে 3টে অপশানও দেওয়া হয়, যে বলা হয় তোমরা স্বাধীনভাবে এটা ঠিক করবে যে তুমি তোমার দেশীয় রাজ্যকে আলাদা দেশ হিসেবে অর্থাৎ স্বাধীন রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে চাও কিনা, অথবা তুমি ভারতে যুক্ত হতে চাও কিনা, অথবা পাকিস্তানে যুক্ত হতে চাও কিনা। অর্থাৎ এই সমস্ত দেশীয় রাজ্যের সামনে 3টে অপশান দেওয়া হয়, হয় ভারত পাকিস্তানে যুক্ত হয়ে যাও, নাই স্বাধীন থাকো। ক্লিয়ার? দেখো এই ম্যাপটা একটু মনে রাখবে, ঠিক আছে? কারণ এর পরের অংশ যেটা আমরা বলবো সেই অংশে এটা কাজে দেবে। এই যে আমরা বললাম যে দেশীয় রাজ্যগুলো স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে পারবে যে কোথায় যোগদান করবে বা স্বাধীন থাকবে কিনা। তো এখন প্রশ্ন হচ্ছে দেশীয় রাজ্যগুলি স্বাধীন থাকতে পারতো, তবে কেন ভারত সরকার দেশীয় রাজ্যগুলোকে ভারতে অন্তর্ভুক্ত করার জন্য উদ্যোগী হয়ে ওঠে? কেন এই দেশীয় রাজ্যগুলো ভারতে অন্তর্ভুক্ত করা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল? কেন, তাই না? প্রশ্ন জাগেই। অর্থাৎ প্রয়োজনীয়তা কি ছিল? ওদেরকে তো স্বাধীন আমরা থাকতে দিতেই পারতাম। তার বেশ কিছু কারণ রয়েছে। কি কি কারণ? দেখো, আমরা 1 নম্বর কারণ আমরা বলতে পারি যে ভৌগোলিক অখণ্ডতা বজায় রাখা। ভৌগোলিক অখণ্ডতা। যদি দেশীয় রাজ্যগুলো স্বাধীন থাকতো তাহলে ভারত অনেকগুলো খণ্ড বিখণ্ড হয়ে যেত, ভারতের মানচিত্র কিরম আধ খাপচা হয়ে যেত। তুমি ভাবো এই যে পিঙ্ক কালার যে অংশটা, এগুলো ছিল দেশীয় রাজ্য। এখন হায়দ্রাবাদ যদি স্বাধীন থাকে তাহলে ম্যাপের অর্ধেক, মাঝখানে একটা ফুটো হয়ে যাচ্ছে, তাই না? যদি এখানে এই অংশটা যদি স্বাধীন থাকে তো ভারত কেমন একটা আধ খাপচা হয়ে যাচ্ছে না, তাই না? আর এই যে এক হচ্ছে ম্যাপে তো কিরম খণ্ড বিখণ্ড হয়ে থাকতো। এছাড়া যদি এরকম আলাদা আলাদা রাষ্ট্র একটা দেশের মধ্যেই গড়ে উঠতো
তবে তুমি ভাবো দেশের মানুষ কি ঐক্যবদ্ধ থাকতে পারতো? নিশ্চয়ই না। কিন্তু যদি একত্রিত থাকে তাহলে ঐক্যবদ্ধ হওয়ার সুবিধা একটু হলেও, হ্যাঁ কি না? নেক্সট হচ্ছে অর্থনৈতিক সংহতি গড়ে তোলা। অর্থনৈতিক সংহতি গড়ে তোলা। অর্থনৈতিকভাবে দেশ ঐক্যবদ্ধ না হলে বাণিজ্য, শিল্প উন্নয়ন, পরিবহন বা যোগাযোগ ব্যবস্থায় একটা সমস্যা হতো। এছাড়া ভেতরে যদি ছোট ছোট রাষ্ট্র থাকতো, স্বাধীন রাষ্ট্র, তাদের আইন আলাদা হতো, ফলে বাণিজ্যের ক্ষেত্রেও বেশ অসুবিধা হতো। নেক্সট 3 নম্বর আমরা বলতে পারি শক্তি সম্পদ। শক্তি সম্পদ। দেখো ভারতের রেলপথ, সড়ক পথ, তারপরে বিভিন্ন প্রাকৃতিক সম্পদ, খনি, সমস্ত কিছুই বা আমরা বলতে পারি এই সমস্ত বিষয়ের বেশিরভাগ অংশ এই দেশীয় অঞ্চলগুলোতেই ছিল, ছড়িয়ে ছিটিয়ে ছিল। এখন এই দেশগুলো যদি স্বাধীন হয়ে যেত তবে তো সেই সম্পদ পেতাম না। ফলে আমাদের অর্থনৈতিক ব্যবস্থার উপরে চাপ সৃষ্টি হতো বা অর্থনৈতিক ব্যবস্থার উপরে চাপ পড়তো। এছাড়া নিরাপত্তার কথা বলতে পারি। নিরাপত্তা, দেশীয় রাজ্যগুলো যদি স্বাধীন থাকতো বিদেশি রাষ্ট্রগুলো ওদেরকে খুব সহজেই ব্যবহার করতে পারতো ভারতের বিরুদ্ধে, তাই না? ফলে ভারতের জন্য এটা অভ্যন্তরীণ ও সীমান্ত নিরাপত্তার জন্য ঝুঁকি হয়ে দাঁড়াতো। দেখালো পাকিস্তান কি করছে, হায়দ্রাবাদের সঙ্গে যুক্ত হয়েছে। হায়দ্রাবাদ দেশীয় রাজ্য ছিল, ও ধরো স্বাধীন হয়ে গেল, তবে হায়দ্রাবাদের সঙ্গে যুক্ত হয়ে বিভিন্ন জঙ্গিমূলক কার্যকলাপ চালাতেই পারতো, তাই না? তো সেই ক্ষেত্রে আমরা বলতে পারি এই নিরাপত্তার জন্যও দেশীয় রাজ্যগুলো ভারতে যুক্ত করা দরকার ছিল। এছাড়া 5 নম্বর আর একটা কারণ আমরা বলতে পারি যে জনগণের স্বার্থ। অর্থাৎ এই যে দেশীয় রাজ্যগুলো ছিল, এই দেশীয় রাজ্যগুলো সাধারণত রাজা শাসন করত এবং রাজা স্বৈরাচারী শাসন ব্যবস্থা চালাতো। জনগণের কোনো কথা শুনতো না, জনগণের কোনো অধিকার দিত না, তিনি যা মনে করতেন তাই। এখন এই জনগণের স্বার্থ পূরণের জন্য, তাদের অধিকার পাইয়ে দেওয়ার জন্য এই দেশীয় রাজ্যগুলোকে গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে আনা প্রয়োজন ছিল। তাই জন্যও দেশীয় রাজ্যগুলোকে ভারতে অন্তর্ভুক্ত করা দরকার ছিল। তো এতগুলো কারণ, এই সমস্ত কারণে সাধারণত আমরা দেশীয় রাজ্যগুলোকে ভারতে ভুক্তি করেছি। দেখো সেই আমরা আগের দিনের যে চ্যালেঞ্জ দেখেছিলাম, তারপরে লক্ষ্য দেখেছিলাম যে জাতীয় ঐক্য গঠন করার যে চ্যালেঞ্জ ছিল আমাদের, এখন যদি এরকম ভাগ ভাগ হয়ে থাকতো আমাদের জাতীয় ঐক্য তো পূরণ হতো না, তাই না? আমাদের লক্ষ্য পূরণ হতো না। আমাদের তো জাতীয় ঐক্য প্রতিষ্ঠা করতে হবে। ওই ঐক্য প্রতিষ্ঠার জন্য সাধারণত এই দেশীয় রাজ্যগুলোকে ভারত ভুক্তি করা প্রয়োজন ছিল। ঠিক আছে, আমরা দেখে নিলাম যে দেশীয় রাজ্য কেন প্রয়োজন ছিল অন্তর্ভুক্ত করা ভারতের সঙ্গে। এখন ঠিক আছে, আমরা তাহলে অন্তর্ভুক্ত করে নিই, কিন্তু করতে গিয়ে বেশ কিছু সমস্যার মুখে পড়তে হয়েছিল। কি কি সমস্যা? যেরকম কিছু কিছু দেশীয় রাজ্যের রাজারা তারা তাদের ক্ষমতা ছাড়তে চাইছিল না, অর্থাৎ তারা স্বাধীন থাকতে চাইছিল, দেশীয় রাজ্যগুলো স্বাধীন থাকতে চাইছিল। আবার কিছু কিছু দেশীয় রাজ্য ছিল যারা পাকিস্তানে যুক্ত হতে চাইছিল। এখন তুমি ভাবো, আমরা ম্যাপটা দেখাই, ঠিক আছে, আগের ম্যাপে যাই। এই দেখো, ধরো হায়দ্রাবাদ এখন পাকিস্তানের সঙ্গে যুক্ত হতে চাইছে। পাকিস্তানের সীমা কোথায়? এই যে, তাই না? আমরা অন্য কালি দিয়ে করি, এই যে, হ্যাঁ কি না? এখন এখানে আছে হায়দ্রাবাদ, হায়দ্রাবাদ যুক্ত হচ্ছে, সেই যে নিরাপত্তার একটা প্রবলেম সৃষ্টি হবে। আবার দেখো ভারতের ভূখণ্ড, মাঝখানে একটা পাকিস্তানের অংশ বা পাকিস্তান, কিরম একটা না, এই একটা সমস্যা দেখা দিচ্ছিল। আবার কেউ কেউ স্বাধীন থাকতে চাইছিল, তাই না? যাই হোক, এছাড়া আরও একটা সমস্যা ছিল যে বিভিন্ন জনগণ, অর্থাৎ দেশীয় রাজ্যগুলোর যে জনগণ ছিল তাদের মধ্যে অনেক অংশই ভারতে যোগদান করতে চাইছিল, কিন্তু সেখানকার রাজা বলছে না, আমি ভারতে যোগদান করব না। এই সমস্ত সমস্যা সেই সময় দেখা দিয়েছিল। যখন এই সমস্যা দেখা দেবে, যখন কোনো সমস্যা দেখা দিলে কে আসে? একজন হিরো আসে। সেই রকম আমাদের এখানেও একটা হিরো চলে আসে। তিনি কে? আমাদের বল্লভভাই প্যাটেল। বলছে দেশীয় রাজ্য যুক্ত হবি না, আমি দেখছি তোরে। তো কিছু কিছু দেশীয় রাজ্যকে তিনি খুব সহজভাবে ভালো মতো, ভালো ব্যবহারের মাধ্যমে, কিছু গিফট দিয়ে, অর্থাৎ বিভিন্ন পেনশনের ব্যবস্থা করে রাজাদেরকে, এবং তাদেরকে সম্মান জানিয়ে কোনো সরকারি পদ দিয়ে তাদেরকে রাজি করিয়েছিল ভারতে মানে যুক্ত হওয়ার জন্য। আবার কিছু দেশীয় রাজ্যকে তিনি একটু কঠোরভাবে, একটু মানে মারের ভয় দেখিয়ে, বিভিন্ন অপারেশনের ভয় দেখিয়ে বা বিভিন্ন দেশীয় রাজ্যতে অপারেশন করে ভারতে যুক্ত করেছিল। যেরকম হায়দ্রাবাদের কথা আমরা বলতে পারি, ওখানে অপারেশন পোলো চালিয়েছিল, তারপরে হায়দ্রাবাদ যুক্ত হয়, তাই না? যদিও এনার বিচক্ষণতায় বেশিরভাগ দেশীয় রাজ্যগুলো ভারতে খুব অনায়াসে যুক্ত হয়ে গেছিল, কিন্তু কিছু দেশীয় রাজ্য ছিল যারা যুক্ত হতে চায়নি, যার মধ্যে হায়দ্রাবাদ রয়েছে, মণিপুর, জুনাগড়, তারপরে জম্মু কাশ্মীর। ওকে, ইনি ইনিশিয়াল পিরিয়ডে বিভিন্ন দেশীয় রাজ্যগুলোকে বিভিন্ন চিঠি পাঠায় যে দেখো যুক্ত হয়ে যাও, আমরা কিন্তু এই স্বাধীনতার পরে ভারতের সীমার মধ্যে আমরা কোনো দেশীয় রাজ্যের অস্তিত্ব মেনে নেব না। এবং এনার ক্যারেক্টার সবাই জানতো যে ইনি কিছুটা কঠোর। তো অনেকে ভয়ে ভয়ে যুক্ত হয়ে গেছিলো, অনেকে খুশিতে খুশিতে যুক্ত হয়ে গেছিলো, আবার অনেকে যুক্ত হয়নি, তাদের জন্য লাঠি ধরেছিলেন ইনি। লাঠি ধরেছিলেন বলতে আমি বোঝাতে চাইছি যে একটু কঠোর পথ অবলম্বন করেছিলেন, ওই যে অপারেশন টাইপের কাজগুলো করেছিলেন।
এছাড়া তিনি বুঝিয়েছিলেন বিভিন্ন দেশীয় রাজ্যগুলোকে যে ভারতে যুক্ত হলে তাদের কী কী সুবিধা হবে, এই সমস্ত বিষয়। এই দেশীয় রাজ্যগুলো যুক্ত করার ক্ষেত্রে একটা বিষয় আমরা বলতে পারি যে ইনস্ট্রুমেন্ট অফ অ্যাকশন নামে একটা দলিল প্রণয়ন করা হয়েছিল, যেখানে সই করে তারা ভারতে যুক্ত হয়ে যেত। ওই যে ভারত ভুক্তির দলিল বলা হয় না, ওটা। তোমাদেরকে আমি বলে রাখি যে এই যে আমাদের সর্দার বল্লভভাই প্যাটেলের নেতৃত্বে সাধারণত 1947 সালের 15ই আগস্টের মধ্যে বেশিরভাগ রাষ্ট্র অর্থাৎ দেশীয় রাষ্ট্রগুলো ভারতে যুক্ত হয়ে গেছিলো। শুধু কয়েকটা রাষ্ট্র যুক্ত হয়নি। তো এই সময় তিনি কি করেন, 27শে জুন 1947 সালে দেশীয় রাজ্য দপ্তর প্রতিষ্ঠা করে। এখন এই দেশীয় রাজ্য দপ্তর প্রতিষ্ঠা করার কারণ কি ছিল? এর কারণ ছিল যে এই যে দেশীয় রাজ্যগুলো যে ভারতভুক্ত হবে, তো এটা তো একটু আইনসম্মতভাবে হওয়া উচিত। সেই আইনসম্মতভাবে করার জন্যই এই প্রতিষ্ঠানটা বা দেশীয় রাজ্য দপ্তর প্রতিষ্ঠা করেন। আর এই সমস্ত কাজ করতে তাকে সাহায্য করেছিল স্বরাষ্ট্র সচিব, উনি স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন, আর একজন ছিল স্বরাষ্ট্র সচিব ভিপি মেনন। এছাড়া কিছু ক্ষেত্রে মাউন্ট ব্যাটেন, যিনি ভারতের প্রথম গভর্নর জেনারেল ছিলেন স্বাধীন ভারতের, উনিও কিছু ক্ষেত্রে হেল্প করেছিলেন। যাই হোক, উনি এক কথায় ভারতে দেশীয় রাজ্যগুলো যুক্ত করার জন্য বিভিন্ন কাজ করেছেন এবং কিছু ক্ষেত্রে খুব সহজ পদ্ধতি ইউজ করেছেন, কিছু ক্ষেত্রে খুব কঠোরতার পথ ইউজ করেছেন, অর্থাৎ কিছু কিছু দেশীয় রাজ্যগুলো অ্যাড করার জন্য। তাই জন্য তাকে ভারতের আয়রন ম্যান বলা হয়, অর্থাৎ লৌহ মানব। এছাড়া ভারতের বিসমার্কও বলা হয়। অনেক সময় প্রশ্ন আসে ভারতের বিসমার্ক বা ভারতের লৌহ মানব কাকে বলা হয়, তখন সর্দার বল্লভভাই প্যাটেল বলা হবে। ওকে, তো ইনি অনেক ভালো কাজ করেছেন। যাই হোক, নেক্সটে আসি আমরা দেশীয় রাজ্য অন্তর্ভুক্তিকরণের বিভিন্ন পদ্ধতি নিয়ে। এবার আমরা একটু বলি। দেখো, দেশীয় রাজ্যগুলো ভারতভুক্তির জন্য সাধারণত তিনখানা পদ্ধতি ব্যবহার করা হয়। 1 নম্বর পদ্ধতি ছিল যে কেন্দ্র সরকার যে সমস্ত এলাকা শাসন করছে সরাসরি, সেই সমস্ত এলাকার সঙ্গে দেশীয় রাজ্যগুলোকে জুড়ে দেওয়া। এছাড়া 2 নম্বর পদ্ধতি ছিল বিভিন্ন রাজ্যের সঙ্গে দেশীয় রাজ্যগুলোকে জুড়ে দেওয়া। যেমন আমরা উদাহরণ হিসেবে বলতে পারি যে উড়িষ্যা এবং মধ্যপ্রদেশের সঙ্গে অঞ্চলের, আমরা বলতে পারি পূর্ব অঞ্চলের বিভিন্ন দেশীয় রাজ্যগুলোকে যুক্ত করে দিয়েছিল। বোম্বাইয়ের সঙ্গে দাক্ষিণাত্যকে অ্যাড করেছিল। ওকে, আরেকটা পদ্ধতি ছিল যে অনেকগুলো দেশীয় রাজ্যকে নিয়ে একখানা বড় রাজ্য গঠন করে দেওয়া। ক্লিয়ার? আরেকটা কথা বলে রাখি, সেই সময় সাধারণত এই সমস্ত রাজ্যকে বা বলতে পারো যে ভারতের রাজ্যকে 4টি শ্রেণীতে ভাগ করা হতো। আমরা বলতে পারি সেগুলো পার্ট এ, বি, সি, ডি, অথবা ক, খ, গ, ঘ, যেটা নাই যেই ভাষায়, ঠিক আছে? সাধারণত ইংলিশেই আমরা বলি। পার্ট এ শ্রেণী করা হয়েছিল একটা, পার্ট বি শ্রেণী করা হয়েছিল, পার্ট সি এবং পার্ট ডি। এই ডিতে রাখা হয়েছিল আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জকে। কি? আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জকে। আর পার্ট এতে কাকে রাখা হয়েছিল? পার্ট এতে রাখা হয়েছিল ওই যে বিভিন্ন রাজ্যের সঙ্গে যে অন্যান্য দেশীয় রাজ্যগুলোকে জুড়ে দিচ্ছিল, তো এই টাইপের রাজ্যগুলোকে রাখা হয়েছিল পার্ট এতে। যেরকম কোচবিহারকে যুক্ত করা হয়েছে পশ্চিমবঙ্গে, কোলাপুরকে যুক্ত করা হয়েছে মুম্বাইয়ের সঙ্গে, এছাড়া ময়ূরভঞ্জকে উড়িষ্যার সঙ্গে যুক্ত করা হয়েছিল। ওকে, আর হ্যাঁ, বলা হয় প্রায় 216টি দেশীয় রাজ্যকে এইরকম বিভিন্ন রাজ্যের সঙ্গে জুড়ে দেওয়া হয়েছিল। এছাড়া পার্ট বিতে কারা ছিল? যে অনেকগুলো দেশীয় রাজ্যগুলোকে অ্যাড করে একটা নতুন রাজ্য বা প্রদেশ গঠন করা, সেই সমস্ত রাজ্যগুলো এই পার্ট বিতে ছিল। বলা হয় প্রায় 278টি রাজ্য এরকম যুক্ত হয়ে 5টি প্রদেশ বা 5টি রাজ্যে পরিণত হয়েছিল। সেই 5টি রাজ্য কি ছিল? রাজস্থান, সৌরাষ্ট্র, মধ্যপ্রদেশ, পেপসু আর ত্রিবাঙ্কুর কোচিন। মনে রাখবে, এই সমস্ত নাম পরবর্তীতে চেঞ্জ হয়, ঠিক আছে? যাই হোক, আর পার্ট সিতে কাকে রাখা হয়েছিল? খুব সহজ, আর একটা কি পড়ে রয়েছে, ওই 3টে পদ্ধতির কথা পাবো ওখানে পড়ে রয়েছে, যেটা কেন্দ্র শাসিত, অর্থাৎ কেন্দ্র সরকার সরাসরি শাসন করবে, সেই সমস্ত রাজ্যগুলোকে এই পার্ট সিতে রাখা হয়েছিল। বলা হয় প্রায় 61টি দেশীয় রাজ্যকে যুক্ত করে 10টি কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত করা হয়েছিল, যার মধ্যে উদাহরণ হিসেবে আমরা বলতে পারি দিল্লি, আজমির, ত্রিপুরা। আর হ্যাঁ, মনে রাখবে যে এই সমস্ত রাজ্যগুলোর বৈশিষ্ট্য পরবর্তীতে পরিবর্তন হয়েছে। দেখালো প্রথম দিকে কিছু কিছু দেশীয় রাজ্য ছিল যারা ভারতে যুক্ত হয়ে কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত হয়েছে, কিন্তু পরবর্তীতে পূর্ণ রাষ্ট্রে পরিণত হওয়ার ক্ষমতা অর্জন করেছে এবং পরবর্তীতে তাকে পূর্ণ রাজ্যের মর্যাদা দেওয়া হয়েছে। দেখো, বর্তমানে দিল্লি একটা কেন্দ্রশাসিত অঞ্চল, ভবিষ্যতে এরকম হতেই পারে যে ওকে একটা পূর্ণ রাজ্যের, অর্থাৎ পশ্চিমবঙ্গ যেরকম একটা পূর্ণ রাজ্য, এরকম একটা রাজ্য হিসেবে ঘোষণা করে দিল। হ্যাঁ কি না? ক্লিয়ার? তো আমরা দেশীয় রাজ্য কিভাবে গঠন হয়েছে আমরা দেখলাম, অর্থাৎ কোন পদ্ধতি ব্যবহার করেছে। আমরা 3খানা পদ্ধতির কথা বললাম এবং রাজ্যের কি কি ভাগ ছিল সেটাও বললাম। এই পর্যন্ত ক্লিয়ার? আশা করছি ক্লিয়ার হয়েছে। নেক্সট আমরা যাব যে ওই যে কিছু কিছু রাজ্য, খুব কম কয়েকটা রাজ্য ছিল যেগুলো ভারতে যুক্ত হতে চায়নি, যার মধ্যে কাশ্মীর একটা। তো কাশ্মীর কিভাবে ভারতে যুক্ত হলো সেটাই আমরা দেখব। তো চলো দেখা যাক।
দেখো 1947 সালের 15ই আগস্টের আগে এই যে কাশ্মীর সাধারণত ছিল একটা দেশীয় রাজ্য, যেখানকার রাজা ছিল হরি সিং, এই যে এই লোকটা, ঠিক আছে, এই হরি সিং ছিল ওখানকার রাজা। যখন ভারত স্বাধীন হয়ে যায় 1947 সালের 15ই আগস্ট, সেই সময় মাউন্ট ব্যাটেন এই হরি সিংকে বলে যে তুমি ভারত পাকিস্তানের মধ্যে কোনো এক জায়গায় যুক্ত হয়ে যাও। কিন্তু এই হরি সিং নিজের ক্ষমতা ছাড়তে না চেয়ে, অর্থাৎ তিনি তার ক্ষমতা হারানোর ভয়ে তিনি কোনো রাষ্ট্রেই যোগদান করতে চায়নি। কিন্তু এইদিকে ওখানকার ন্যাশনাল কনফারেন্স নামে একখানা জোট ছিল বা একটা রাজনৈতিক দল ছিল আমরা বলতে পারি, যার লিডার ছিল শেখ আবদুল্লাহ। তিনি ভারতে যোগদান করতে চেয়েছিলেন, তিনি পাকিস্তান পছন্দ করতেন না, তিনি ভারতে যোগদান করতে চেয়েছিলেন। আর হরি সিং কী করছিল, এই যে এক মিনিট, এটা হচ্ছে শেখ আবদুল্লাহ, ওকে। তো হরি সিং নিজে স্বাধীন থাকতে চাইছিল আর শেখ আবদুল্লাহ ভারতে যোগদান করতে চাইছিল। এখন শেখ আবদুল্লাহ ভারতে যোগদান করানোর জন্য ওখানকার জনগণদের এক জায়গায় করাচ্ছিল যে চলো আমরা ভারতে যোগদান করি, এরকম, ঠিক আছে। কিন্তু এই সময় ঘটে যায় একটা ঘটনা, সেটা হচ্ছে 1947 সালের 22শে অক্টোবর পাকিস্তান এক হানাদার বাহিনী পাঠায়, পাক হানাদার বাহিনী। কোথায়? এই কাশ্মীরে। অর্থাৎ সেই সময় দেখো এই এলাকাটা ছিল পুরো পাকিস্তানের, ওকে, সরি পাকিস্তানের বলছি না, কাশ্মীরের, ওকে। তো এই পাক হানাদার বাহিনী পাঠিয়ে অনেকটা এলাকা দখল করে নেয়, ক্লিয়ার? তো এই সময় মোটামুটি হরি সিং ভয় পেয়ে যায়। 24শে অক্টোবর, অর্থাৎ ঠিক এর দুদিন পর 24শে অক্টোবর হরি সিং ভারতের কাছে সাহায্য চায় ওই পাক হানাদার বাহিনীদেরকে বার করে দেওয়ার জন্য। তখন ভারত সরকার বলে যে কাশ্মীর যদি, অর্থাৎ আপনি যদি ভারতভুক্তি দলিলে স্বাক্ষর করেন তাহলেই আমরা এখানকার সেনা পাঠাবো, নাহলে কেন পাঠাবো আমরা, তাই না? খুব সিম্পল। তখন হরি সিং দেখছে আর কিছু করার নেই। তখন হরি সিং ঠিক এর দুদিন পর 26শে অক্টোবর ভারতভুক্তির দলিলে স্বাক্ষর করেন এবং ভারত ঘোষণা করে দেয় আজ থেকে কাশ্মীর আমাদের। তারপরে কি করে ভারত সরকার? প্রায় 100টা বিমান পাঠিয়ে, মানে যুদ্ধ বিমান পাঠিয়ে কি করে, এই পাক হানাদার বাহিনীদেরকে তাড়ানো শুরু করে। কিছু অঞ্চল মানে রিকভার করে নেয়, আর কিছু অঞ্চল রিকভার করতে পারেননি। সেই অংশটা পিওকে নামে পরিচিত, অর্থাৎ আমরা বলতে পারি পাক অধিকৃত কাশ্মীর বলতে পারি, ওকে। যদিও এই পুরো কাশ্মীরটা আমাদের, কিন্তু ওই এলাকা থেকে পাক সেনাবাহিনীকে সরানো যায়নি, কারণ ওখানকার প্রাকৃতিক পরিবেশের জন্য। বিশেষ করে অনেকটা বলতে পারো যে ওপর থেকে আক্রমণ করতে পারে, ওপরে পাকিস্তান রয়েছে পাহাড়ের উপরে, ওখান থেকে আক্রমণ করছে, আমরা অন্য সাইড দিয়ে যেতে পারছি না, এরকম সিচুয়েশন রয়েছে। ওই নিয়ে আমরা পরে কখনো আলোচনা করব। কিছু অঞ্চল আমরা রিকভার করে নিই। এই দিকের এই অংশটা কিন্তু আমাদের নেই, এটা চীনের হয়ে রয়েছে, ঠিক আছে। এই অংশটা চীন দখল করে নিয়েছে। আমরা মনে করি যে শুধুমাত্র পাকিস্তান দখল করেছে, এটা নয়, চীনও কিছুটা দখল করে নিয়েছে। যাই হোক, নেক্সট 31শে অক্টোবর ভারতের সেনাবাহিনীর ছত্রছায়াই বলতে পারি বা ওদের হাত ধরে ওখানে শেখ আবদুল্লাহর নেতৃত্বে একটা আপৎকালীন সরকার গঠন হয়, যে একটা রাজ্য গঠনের বেসিক কাজগুলো করবে। তারপরে 1948 সালে এই শেখ আবদুল্লাহ ওখানকার প্রধানমন্ত্রী নিযুক্ত হয়। হ্যাঁ, প্রধানমন্ত্রী কেন বলছি, তার কারণ হচ্ছে সেই সময় কাশ্মীরের প্রধানকে প্রধানমন্ত্রী বলা হতো, ওকে। যাই হোক, এখানে আরেকটা বিষয়, এই যে কাশ্মীরের এই অংশটা, অর্থাৎ পিওকে, যেটা পাকিস্তান অবৈধভাবে দখল করে রয়েছে, এই সমস্যার সমাধানের জন্য লর্ড মাউন্ট ব্যাটেনের পরামর্শে 1947 সালের 31শে ডিসেম্বর ভারত সরকার এই ঘটনাটাকে সম্মিলিত জাতিপুঞ্জে উত্থাপন করে। তো জাতিপুঞ্জের নিরাপত্তা পরিষদ পাকিস্তানকে বলে ওখান থেকে সেনাবাহিনী সরিয়ে নাও, কিন্তু সরায়নি। এরপরে সম্মিলিত জাতিপুঞ্জে একটা কমিটি গঠন করে পাঠায়, যে অর্থাৎ এই কাশ্মীরে পাঠায় যে এই প্রবলেমটা সলভ করো। তারা এসেও কোনো প্রবলেম সলভ করতে পারেনি। তো এখনও পর্যন্ত ওই এলাকাটা পাকিস্তান দখল করে রয়েছে। আমরা হয়তো ভবিষ্যতে কখনো সেটা অর্জন করে নিতেও পারি। এবার আমরা দেখি হায়দ্রাবাদ ভারতভুক্তি কীভাবে হয়, অর্থাৎ হায়দ্রাবাদের ভারতভুক্তি কীভাবে হয়। প্রথমে দেখি আমাদের হায়দ্রাবাদ কোথায়। এই যে হায়দ্রাবাদ, দেখো এই হায়দ্রাবাদের নিজাম ছিলেন ওসমান আলী খান, মীর ওসমান আলী খান। তিনি সাধারণত ভারতের সমর্থক ছিলেন না, ভারতে যুক্ত হতে চাননি। কিন্তু এই অঞ্চলে হিন্দু জনসংখ্যা বেশি ছিল, কিন্তু এখানকার শাসক মুসলিম। এমন নয় যে হায়দ্রাবাদ পাকিস্তানে যুক্ত হতে চেয়েছিল, ও স্বাধীন থাকতে চেয়েছিল, ও ভারতে যুক্ত হতে চায়নি। আর যেহেতু এই ওসমান আলী খান অর্থাৎ ওখানকার নিজাম ভারতে যুক্ত হতে চায়নি, তখন পাকিস্তান বলছে এ কাকা আমি কিন্তু তো সাপোর্ট করছি। তখন পাকিস্তান এই হায়দ্রাবাদকে সাপোর্ট করা শুরু করে, এবং যখন ওর সাপোর্ট পায় এবং অন্যান্য পাকিস্তান সাপোর্টারদের সাপোর্ট পায়, তখন এইবার তো হবে, এইবার আমি অনেক শক্তিশালী, আমি ভারতের বিরুদ্ধেই থাকবো, আমি কোনো রকমভাবে ভারতে যুক্ত হব না, এইরকম একটা ওর মনোভাব সৃষ্টি হয়ে যায়। কিন্তু এখানকার সংখ্যাগরিষ্ঠ জনসংখ্যা ছিল কি হিন্দু জনসংখ্যা, তো ওরা কিন্তু আবার ভারতে যুক্ত হতে চায়।
এছাড়া আরও একটা প্রবলেম হচ্ছে এর চারপাশে কি ভারত, দেখো এই যে এটা তো হায়দ্রাবাদ, তাই না, সরি এই অংশটা তো হায়দ্রাবাদ, হ্যাঁ কি না, তো এর চারপাশে হলুদ অংশটা কি ভারতবর্ষ, ভারতের সীমা। আর ও যদি স্বাধীন থাকতো আমাদের প্রবলেম একটা, আমরা বলেছি কেন, হ্যাঁ কি না। তো ভারত বলে যে আমাদের সঙ্গে যুক্ত হোক, কিন্তু ও যুক্ত কোনোভাবেই হতে রাজি হচ্ছিল না। এছাড়া সেখানকার জনগণও চাইছিল যে ভারতে যুক্ত হতে, কোনো দিকে কর্ণপাত না করে সে নিজের মতো চলছিল, নিজে বলছে আমি স্বাধীন থাকবো। তো এর জন্য ও কী করে, পাকিস্তানের সঙ্গে যোগাযোগ রাখে, মাউন্ট ব্যাটেনের সঙ্গে যোগাযোগ রাখে, যাতে সে স্বাধীন থাকতে পারে। এছাড়া এই সময় সে একখানা বলতে পারো যে জঙ্গি গোষ্ঠীর সঙ্গে যুক্ত হয়ে যায়, যাতে বিভিন্ন কার্যকলাপের মাধ্যমে এই হায়দ্রাবাদকে স্বাধীন রাখতে পারে। সেই সংগঠনটির নাম ছিল মজলিস ইত্তেহাদ উল মুসলিমিন, যার প্রধান ছিলেন কাসিম রেজভি। ওর দ্বারা প্রভাবিত হয়। এই কাসিম রেজভি এমন একটা মানুষ ছিল যে ভারত বিদ্বেষী ছিল আর অতি সাম্প্রদায়িক টাইপের ছিল এবং পাকিস্তানের সাপোর্টার ছিল। এর দ্বারা ওই হায়দ্রাবাদের নিজাম আরও প্রভাবিত হয়ে যায় এবং সেই সময় কি করে, এই রেজভির নেতৃত্বে ওখানে একটা রাজাকার বাহিনী তৈরি হয়, যেটা উগ্র সাম্প্রদায়িক একখানা বাহিনী ছিল, যারা কি করছিল এই হায়দ্রাবাদের মধ্যে যত মানুষজন ছিল, বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের মানুষ, তাদেরকে মারা শুরু করে। এছাড়া আশপাশের মাদ্রাজ, বোম্বাই এই সমস্ত এলাকার যে সীমা, সেই সীমার যা মানুষজন ছিল তাদের উপরে অত্যাচার করা শুরু করে। এছাড়া পাকিস্তান থেকে অস্ত্রশস্ত্র নিয়ে এসে তারা তাদের কার্যকলাপ আর আরও স্বাধীনভাবে থাকার জন্য এই সমস্যার সৃষ্টি যে ওরা করেছে এবং আন্তর্জাতিক স্তরে নিয়ে যাওয়ার জন্য এই নিজাম কি করে, ভারতের বিরুদ্ধে ওখানে কথা তোলে যে ভারত দেখো আমাদের স্বাধীন থাকতে দিচ্ছে না, এরকম একটা ব্যাপার। তো এরপরে কি হয় ঘটনাটা, যে ওখানকার যে রাজ্য কংগ্রেস ছিল 1947 সালের 7ই আগস্ট, তারা একটা আন্দোলন শুরু করে দেয়। অর্থাৎ ওখানকার হায়দ্রাবাদের যে রাজ্য কংগ্রেস ছিল, তারা বলে যে না আমরা ভারতে যুক্ত হব। এছাড়া ওখানকার বেশিরভাগ জনগণ বলে আমরা ভারতে যুক্ত হব। তো তারা আন্দোলন শুরু করে দেয়। তো এই ক্ষেত্রে ওখানকার মানুষের কথা ভেবে ভারত সরকার শেষবারের মতো ওকে একবার রিকোয়েস্ট করে যে তুমি ভারতে যুক্ত হয়ে যাও। কিন্তু নিজাম, সে তো রেজভির পাল্লায় পড়েছে, সে পাকিস্তানের পাল্লায় পড়েছে, সে বলল না আমি যুক্ত হব না। তখন ভারত বলছে আর কি করা যাবে। তো ভারত সরকার বা বলতে পারো ওই বল্লভভাই প্যাটেল, ভারতের সেনাবাহিনীর প্রধান জয়ন্তনাথ চৌধুরী বা JN চৌধুরীকে বলে যাও হায়দ্রাবাদকে ভারতভুক্ত করো। তো তার নেতৃত্বে একটা অপারেশন করে ভারতের সেনাবাহিনী ওখানে, যার নাম ছিল অপারেশন পোলো বা পুলিশ অ্যাকশন। আর এই অপারেশন প্রায় 5 দিন ধরে চলেছিল, কবে থেকে, 13ই সেপ্টেম্বর থেকে 17ই সেপ্টেম্বর। এবং ওই 17ই সেপ্টেম্বর ওখানকার নিজাম ভারতের আর্মির কাছে বা সেনাবাহিনীর কাছে পরাজিত হয়ে যায়। ফলে 1948 সালে 17ই সেপ্টেম্বর এই হায়দ্রাবাদ নিজামের শাসন থেকে মুক্তি লাভ করে। তো এই দিনটাকে হায়দ্রাবাদের মুক্তি দিবস হিসেবেও পালন করা হয়। এবং 1949 সালে এই নিজাম ভারতভুক্তির দলিলে স্বাক্ষর করেন এবং 1950 সালের 26শে জানুয়ারি পুরো আনুষ্ঠানিকভাবে হায়দ্রাবাদ ভারতের অংশ হয়ে যায়। নেক্সট আসছে মণিপুর। মণিপুর ভারতে অন্তর্ভুক্ত হলো কি করে? প্রথমে দেখি আমরা মণিপুরটা কোন জায়গায় রয়েছে। মণিপুর কোথায় রয়েছে? এই দেখো এক কোনায়, ভারতের এক সাইডে, ঠিক আছে। 1947 সালের 15ই আগস্টের আগে এখানকার যে রাজা ছিল বোধচন্দ্র সিংহ, এই যে এই লোকটা, ঠিক আছে, এই যে দাঁড়িয়ে আছে নাকি সুন্দর করে, ইনি। তো এই মণিপুরের রাজা ভারতের সঙ্গে একটা চুক্তি করে যে দেখো আমি যেরকম নিজে শাসন করছি সেই শাসন করব। এবং ভারত তাকে একটা আশ্বাস দেয়, হ্যাঁ ঠিক আছে তুমি শাসন করো। ভারতের সঙ্গে একটা চুক্তিপত্রে তিনি স্বাক্ষর করে ফেলেন। তো ও যেহেতু স্বাধীন থাকতে চেয়েছেন এবং ভারতের সঙ্গে চুক্তিও করে নিয়েছে, ভারতও রাজি হয়ে গেছে। তো এক্ষেত্রে 1948 সালে অভ্যন্তরীণ বিভিন্ন চাপের ফলে সেই দেশে একটা নির্বাচন হয়। আমরা বলতে পারি যে সর্বজনীন প্রাপ্তবয়স্ক ভোটাধিকারের ভিত্তিতে সর্বপ্রথম নির্বাচন হয় এবং বলা হয় যে ভারতের ভূখণ্ডের সর্বপ্রথম ভোট হয়েছিল এই মণিপুরে, সর্বজনীন প্রাপ্তবয়স্ক ভোটাধিকারের ভিত্তিতে। তো 1948 সালের জুন মাসে যখন সেই নির্বাচন হয়, ওখানে একখানা সরকার গঠন হয়। আমরা বলতে পারি গণতান্ত্রিক সরকার গঠন হয় এবং এই যে বর্তমানে আমাদের যে প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র, সেই রকম সরকার, অর্থাৎ একজন প্রতিনিধি চুজ করে দিচ্ছি, তিনি আমাদের হয়ে বিভিন্ন সিদ্ধান্ত নেবেন। তো একটা সরকার গঠন হয়ে গেল এবং তাহলে বোধচন্দ্র কি হলো, ওখানকার প্রধানমন্ত্রী না, উনি রাজাই থাকলো এবং সেই সাংবিধানিক প্রধান, ব্রিটেনের যেরকম রানীরা সাংবিধানিক প্রধান, সেরকম সাংবিধানিক প্রধান করে রাখলো, অর্থাৎ নামে রয়েছে, তার পদ রেখে দিয়েছে জাস্ট সম্মানবশত, কিন্তু আসল প্রধান ওখানকার প্রধানমন্ত্রী হয়। অনেকটা ওই রকম একটা শাসন ব্যবস্থা সেই মণিপুরে চালু হলো। এইবার এখন তো সরকার প্রতিষ্ঠা হয়ে গেছে, তো ওর একটা নিশ্চয়ই বিধানসভা রয়েছে যেখানে ওরা আলাপ আলোচনা করবে তার রাজ্যকে বাড়িয়ে নিয়ে যাওয়ার জন্য। এছাড়া ওই ইভেন মণিপুরে একটা সংবিধানও তৈরি করে ফেলেছিল। তো ওই বিধানসভায় আলাপ আলোচনা শুরু হয়। তো ওখানকার যে কংগ্রেস দল ছিল, অর্থাৎ মণিপুরের যে কংগ্রেস দল ছিল, তারা ভারতে যুক্ত হতে চাইছিল,
কিন্তু অন্যান্য দলগুলো তারা ভারতে যুক্ত হতে চাইছিল না, ফলে ওদের যে পার্লামেন্টের যত সদস্য দুটো ভাগে ভাগ হয়ে যায়। একটা কি করছে, বলছে না আমরা ভারতে যুক্ত হব, আর একটা বলছে ভারতে যুক্ত হব না। তো এইদিকে বোধচন্দ্র কি করলো, যখন এরকম ঝামেলা চলছে, দুটো ভাগে ভাগ হয়ে গেল বিধানসভার যে দল, ঠিক আছে, বা যে সদস্যগুলো তারা দুটো ভাগে ভাগ হয়ে গেল। তো এই বোধচন্দ্র ভারতের সঙ্গে চুপি চুপি এসে ভারত ভুক্তির দলিলে সই করে দিল। কবে সই করলো? 1949 সালের 21শে সেপ্টেম্বর। ওকে। এরপরে ভারত সরকার 1956 সালে এই মণিপুরকে একটা কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত করে দিল, এবং পরবর্তীতে ওই যে রাজ্য পুনর্গঠন আইনের মাধ্যমে 1972 সালে 21শে জানুয়ারি এই মণিপুরকে 21শে জানুয়ারি, ঠিক আছে, এই মণিপুরকে পূর্ণ রাজ্যের মর্যাদা দিল। ক্লিয়ার? এইভাবেই মণিপুর যুক্ত হয়েছিল। মণিপুর খুব সহজে যুক্ত হয়েছিল, এর জন্য কোনো ঝামেলা করতে হয়নি। যে যতটা কাশ্মীর এবং জুনাগড় আর একটা হচ্ছে হায়দ্রাবাদ, এর ক্ষেত্রে যতটা সমস্যার সম্মুখীন আমাদের হতে হয়েছিল, এই মণিপুরের জন্য অত হতে হয়নি। ঠিক আছে, ক্লিয়ার হলো? তো এই ছিল আজকের ক্লাস। আমি জানি না কতটা বোঝাতে পেরেছি, কতটা তোমরা বুঝেছো সেটা কমেন্ট করে আমাকে নিশ্চয়ই জানাও। আর কোনো রকম কোশ্চেন থাকলে আমাকে জিজ্ঞেস করো। আমি চেষ্টা করেছি গল্পের মাধ্যমে বোঝানোর। আমি জানি না তোমরা কতটা বুঝেছো, তোমরা বলো কতটা বুঝেছো, কমেন্ট করে জানাও। ওকে, তো আজকে এই পর্যন্তই। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আর হ্যাঁ, বন্ধুদের কাছে শেয়ার করতে একদম ভুলো না। আর এখনো যদি পরিবারে যুক্ত না হয়ে থাকো, সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যাও। আর শেষে একটা কথা বলি, সবাইকে ধন্যবাদ আর সঙ্গে কংগ্রাচুলেশন। কেন? তার কারণ হচ্ছে আমাদের পরিবার 10,000 সদস্যের পরিবার হয়ে গেছে। তো পরিবারের সবাই তো কংগ্রাচুলেশন পাওয়ার যোগ্য, তাই না? আমরা সবাই মিলে এই আনন্দ উপভোগ করতে পারি, হ্যাঁ কি না? যাই হোক, তো আবারও তোমাদেরকে ধন্যবাদ এবং সঙ্গে কংগ্রাচুলেশন জানিয়ে আজকে আমাদের ক্লাস শেষ করছি। আবার দেখা হচ্ছে পরের ক্লাস।